So Idurkol is the Bengali adaptation of Dame Agatha Christie's famous play, The Mousetrap, originally written as a gift to Queen Mary, wife of King Henry V. It's difficult to remember that there was an era before Lizzie, but you know, her mom. The Mousetrap is the longest running play in the world, having held a place of honor in London's West End for over 73 years, except for a brief while during COVID-19 when all productions were shut down. This iconic whodunit style mystery, so those in the audience who like a good thriller, who like a good adventure, this is right up your alley. This iconic mystery was adapted to Bengali by playwright Ashik Ghosh and has been reimagined for tonight's production by director Shubha Banerjee. I invite you to sit at the edge of your seats, so don't relax, and try to solve the mystery alongside our characters. I won't take up much more of your time, but before I go one more time, please keep your phones on silent and avoid all flash photography and videography. Thank you and enjoy. ওরে আলেকসান্ডার বল না ছিঁড়ে গেছিল অল্পের উপর দিয়ে গেছে তা বটে সারা রাত খাবার হয়ে যেত যদি মেয়েটার কিছু হতো ঠিক ঠিক আমাদের ঠান্ডা পড়েছে না হাত পা যেন এইটার মধ্যে ঢুকে যাচ্ছে রে হ্যাঁ ঠিক বলেছিস ওটা আজল রে আরে হাতে তো ঘড়ি নেই কত আর হবে 7টা 7:30 ও ও অনেকক্ষণ বল না খাওয়া হয়নি শরীরটা গরম না করলে তো হাঁটা যাবে না রে আচ্ছা দেখছি দেশলাই আছে ছিল তো রে আচ্ছা পড়ে গেছে দেখি কোথায় পাবো এখন দেখলে ওই তো একটা লোক আসছে ও দাদা এসলাই আছে এই যে রে ধরা ধরা আচ্ছা না হ্যাঁ কোথায় গেল রে আরে ওই দেখ মাটিতে কি একটা পড়ে আছে রে এটা ওরকম মনে হচ্ছে তো ফালতু কে কে ওই আপনার পরিচিত কাকে চাই আমাকে চিনতে পারছেন না না কে আপনি আমি কিন্তু আপনাকে চিনি এবং একটু কষ্ট করে নিজের স্মৃতির অ্যালবামের কথাগুলোকে সরিয়ে দৃষ্টিটাকে স্বচ্ছ করে দেখুন আমাকে কি সত্যি অচেনা লাগছে না 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 আমি আপনাকে চিনি না আমার কাছে আপনি কি চান জীবন জীবন আপনি আপনি বলছেন এতদিন পর 10 বছর পর কি বলছেন অসহায় ছোট্ট শিশুর জীবন না 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 কি বলছেন আপনি আপনি কে আমার কাছে আপনি কি চান একটা অসহায় ছোট্ট শিশুর জীবন যেই পৃথিবীতে জন্মেছিল অনেক আকাঙ্ক্ষা নিয়ে যেই পৃথিবীর জল হওয়া সব কিছুকে ভালোবেসেছিল কেন কেন তার জীবনটা আপনি এইভাবে শেষ করে দিলেন কি অপরাধ ছিল তার সেদিনের সেই অন্যায়ের শাস্তি আমি তো পেয়েছি গত 10টা বছর আমি জেলে কাটিয়েছি গত 2 দিন আগে আমি ছাড়া পেয়েছি সেই অপরাধের প্রায়শ্চিত্ত আমি তো আমার জীবনের 10টা বছর দিয়ে করে
সে তো আইনের শাস্তি। ওই আইন আমি বিশ্বাস করি না। আপনার কাছে আমি আমার ভাইয়ের জীবন ফিরে পেতে চাই। দয়া দয়া করুন আমাকে। আমি আমার জীবনের সব হারিয়েছি। আমার স্বামী, সংসার, মাথা গোজার আস্তানা আমার সব হারিয়ে গেছে। তবু তবু আমি শুধু একটু বেঁচে থাকতে চাই। দয়া দয়া করুন আমাকে। দয়া? সেদিন এই দয়াটুকু তো আপনি করেননি। তিনটে পিতৃমাতৃহীন শিশু আপনার কাছে শুধু দুবেলা খেয়ে বেঁচে থাকতে চেয়েছে। তাদের করুণ আবেদনও আপনার কঠিন পাথরের মতো বুকে একটুও নাড়া দিতে পারে। আপনি আপনি আমাকে এগিয়ে আসছেন কেন? আমার কিন্তু খুব ভয় করছে। না 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 যারা শিশুকে ভালোবাসতে পারে না তাদের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। তাদের জীবন অভিশপ্ত, তাদের জন্ম অভিশপ্ত। শান্তি, একটা যন্ত্রণা থেকে মুক্তি। একটা শেষ, এরপর আরো দুটো। চিনু স্যার, ডেড বডির শাড়িতে এই কাগজটা পিন দিয়ে লাগানো ছিল। একটা শেষ, এরপর আরো দুটো। মনে হয় খুন করার বাসনাটা খুনি আমাদের জানানোর জন্যই এই কাগজটা সেটে দিয়েছে। ফ্যান্টাস্টিক। তো প্রথম যিনি মৃতদেহটা শনাক্ত করেছিলেন সে কি? এ কি চিনু, লোকটা এরকম করছে কেন? কি মা, তাই তো, এরকম করছে কেন? मिल गया। क्या मिल गया? आदेश। किसका आदेश? गुरुजी का। फैंटास्टिक। हाँ सर, गुरुजी বলিয়েছেন বাঘে ছুলে 18 ঘা আর পুলিশে ছুলে 36 ঘা। তাই নাকি? इसीलिए আমি এক মনে গুরুদেবের ধ্যান করছিলাম আর ভাবছিলাম এ আপনাদের কিছু বলবে কি বলবে না। তা কি বললেন আপনার গুরুদেব? আদেশ দিলেন। বলুন কি কি জানতে চান? তো প্রথম যখন মহিলার খুন হন তখন আপনি কোথায় ছিলেন আর কি করছিলেন? আনিক করছে। ফ্যান্টাস্টিক। মানে মানে এই তখন সবে দুপুরের ভাত ঘুমটা দিয়ে উঠে ও ক্যাশ বাক্সটা সামনে নিয়ে বসে এক মনে গুরুদেবকে ডাকছিলাম। তারপর তখন সময় সন্ধ্যা 6:30 কি 7টা হবে। লোডশেডিং, তারপর চারিদিকে অন্ধকার। এমন সময় ওই টেলিফোনটা বেজে উঠল। কি বললো? আর উপাস থেকে একটা খুন খুনে গলায় বলল, পান্থনিবাস হোটেল। আমি বললাম হ্যাঁ। ওই খুন খুনে গলা আবার বলল, পান্থনিবাস হোটেলের 13 নম্বর ঘরে এক মহিলা খুন হয়েছে। শুনে তো আমার হাত থেকে রিসিভার পড়ে গেল, গলাটা না শুকিয়ে কাঠ হয়ে গেল। হয়ে দুশ্চিন্তায় আমার সারা শরীর কাঁপতে লাগলো। খুন বলে কথা, তাড়াতাড়ি বলুন। আমার শরীরের না নিম্ন দেশে চাপ হলো। আমার তো স্যার আমার শরীরে একটু ওই চিনি জাদা আছে। ফ্যান্টাস্টিক। আরে কি আবল তাবল বলছেন? যতটা দরকার সংক্ষেপে বলুন না। সংক্ষেপ করে তো আমার জীবনটাই সংক্ষেপ হয়ে গেল। তাড়াতাড়ি বলুন। বলেন ওই শরীরের নিম্ন দেশের চাপ ওটা সহ্য করে লোকজন ডাকলাম। তারপর ওই 13 নম্বর ঘরে গিয়ে দেখি মিসেস করবী সেনগুপ্তা পড়ে আছেন। চোখ দুটো
কিন্তু ঠিকরা বেরিয়ে আসছে। বড় ভালো মহিলা ছিলেন। তাই নাকি? এই সবে দুদিন হলো আমার ঘর ভাড়া নিয়েছেন। এই একটু ভালো করে আলাপ হবার আগেই। সে কি, যে মহিলার সঙ্গে আপনার ভালো করে আলাপ পরিচয় হয়নি আর আপনি কিনা সার্টিফিকেট দিয়ে দিলেন, এই মহিলা বড় ভালো ছিলেন? এটা স্যার আপনি ঠিক বলেন নাই। সবাই জানে মহিলা মানেই সফট হয়। ও, আর উনি তো অল্প বয়সে সুন্দরী ছিলেন, তো ভালো ওনাকে হতেই হবে। তাই নাকি? আপনি কি জানেন ওই মৃতা মহিলা গত দুদিন আগেই 10 বছর জেল খেটে আসার পর আপনার এখানে এসে আশ্রয় নিয়েছেন? দেখুন মহিলা নিজের হাতের লেখা ডায়েরি। স্যার, খুন, মহিলা, জেল, আমার হোটেলের গুডউইল। এবার বুঝুন, ভালো মহিলা ছিলেন তো। স্যার, আমার শরীরে নিম্ন দেশের চাপটা না অবশ্যই হচ্ছে স্যার। আমি ভেতরে যাই স্যার। যান হালকা হয়ে আসুন। থ্যাংক ইউ। চিনু, এ মাল প্রচন্ড খরচস। কিপ ক্লোজ ওয়াচ অন ইট। স্যার, দুজন লোক আপনার সঙ্গে দেখা করতে চায়, বলছে এই খুনের ব্যাপারে তারা কিছু জানে। আচ্ছা, ওদের চাল চলন কেমন? চাল চলন দেখে তো মজুর ক্লাসের বলে মনে হচ্ছে, তবে কিছু তথ্য থাকলেও থাকতে পারে। ঠিক আছে, ডাকো দেখি। ওই তোমরা ভেতরে এসো। নমস্কার স্যার। দুজনে নাম বলো। আমার নাম বল না। বণিক। ফ্যান্টাস্টিক, বড্ড বড় নাম। আর তোমার? স্যার কোন নামটা বলবো? মানে তোমার ক ডজন নাম আছে? স্যার বাপ মার দেওয়া নাম ছিল প্রদীপ মন্ডল। আর স্যার বিয়ের পর না ও ভালোবেসে নাম রাখলো মাকনা। চমৎকার। স্যার একটা নামও আছে। বাবা, ছেলে মেয়েরা আদর করে অমলান জ্যাঠামশাই বলে ডাকে। এই ডোন্ট লাভ, ডোন্ট লাভ। বলবো স্যার ব্যাপারটা হচ্ছে কি, ঠান্ডায় কাজ করতে করতে হাত পা সব জমে যাচ্ছিল। ভাবলাম শরীরটাকে একটু গরম করে নি। সিগারেট ধরাতে গিয়ে দেখি পকেটে দেশলাই নেই। তুমি বলো সদানন্দ। স্যার, আমার নাম বল না। নয় স্যার, নির্মলা নন্দ। ঠিক আছে নির্মলানন্দ, যা বলার তা বলো। স্যার, তখন না আমাদের আসলে প্রয়োজন ছিল। এসছো খুনের ব্যাপারে সাহায্য করতে, আবার এর মধ্যে দেশ নয় আসলো করতে। তখন চিনু, প্রত্যেকে মা দুটাকে ছুটি খাবো। শুধু সময় নষ্ট। আমরা তখন না স্যার ওই লয়েডস রোড আর বল না। কসি গিয়ে ইলেকট্রিকের কাজ স্যার। আর তখন কটা বাজে? স্যার হাতে তো ঘড়ি ছিল না, তবে 7টা হতে পারে। না স্যার, হ্যাঁ বল না। স্যার তোমাকে যখন জিজ্ঞেস করবো তখন বলবো। ঠিক আছে? হ্যাঁ, তোমার নাম কি? মাকনা স্যার। হ্যাঁ, মাকনা, বলো। স্যার ব্যাপারটা হচ্ছিল, কাজ শেষ হয়ে গেছিল, দেশলাইয়ের খোঁজে এদিক ওদিক চাইছি, হঠাৎ দেখলাম একটা কালো কোট প্যান্ট পরা লোক এইদিকেই আসছে। তার কাছে দেশলাই চাইতে সে দেশলাই বার করে দিল। সিগারেট ধরিয়ে ফেরত দিতে গিয়ে দেখি লোকটা হাওয়া। ওর গলার শটটা শুনেছিলে? স্যার সে তো কোনো কথাই কয়নি কো। হ্যাঁ বলো। বলছি যে হঠাৎ আমি দেখলাম লোকটা এখানে দাঁড়িয়ে আমাদের স্লাইড এই করে দিল। এখানে কি একটা যেন পড়ে রয়েছে। কি পড়েছিল? দেখা নো 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 পড়বই। হ্যাঁ স্যার ওতে কোনো টাকা পয়সা ছিল না, কেবল এই পান্থনিবাস হোটেলের নাম আর ড্রিমল্যান্ড হোটেলের নাম লেখা আছে। আর স্যার ওই শেষের পৃষ্ঠাটায় দেখুন,
3টে ইঁদুরের ছবি আঁকা আছে। এই টিটু তাকে বলেছি বলতে। চিনু, দেখো তো ছবিগুলোর মানে কিছু বুঝতে পারছো কিনা? স্যার, দেখে মনে হচ্ছে খুনি হয়তো মোট 3টে খুন করবে। খুনের প্রতীক হিসেবে এই 3টে ইঁদুরের ছবি সে এঁকেছে। একটা খুন ইতিমধ্যেই ঘটিয়েছে, হয়তো আরো 2টো ইঁদুরের মৃত্যু হবে, হয়তো আরো 2টো খুন হবে। ফ্যান্টাস্টিক। হ্যাঁ, তারপর স্যার ওই বল না। আন্তরিকার হোটেলটা আমরা দেখলে কাজ করছিলাম একটু দূরে, তো আমি আর ও ভাবলাম লোকটা আমাদের দিয়ে উপকার করলো, ওকে ফেরত দেবো না, তাই আমি আর ও আন্তরিকার হোটেলের দিকে তাড়াতাড়ি বলো, সারাদিন নেই। ও বাবা, আচ্ছা গিয়ে দেখি বলো বলো, তাড়াতাড়ি বলো। ব্যাপারটা হচ্ছে কি, মজা দেখতে একটু এগোতেই লোকজনের মুখে শুনলাম ওই হোটেলের ভেতরে একটা মেয়ে ছেলে খুন হয়েছে। মজা। তাই ভাবলাম ওই নোট বইয়ের লোকটাকে যখন পাওয়াই গেল না, তখন নোট বইটা আপনাদের কাছে জমা দিয়ে যাই, যদি কিছু আপনাদের উপকার হয়। ভালো করলেন। আর স্যার, ওই কালো কোট প্যান্ট পরা লোকটা কেমন যেন ছিল স্যার, তাই ভাবলাম আপনাদের সাথে দেখা করে সব বৃত্তান্ত বলি। বেশ করেছো। তোমরা আমাদের উপকার করেছো এই নোট বইটা দিয়ে। আচ্ছা শোনো, তোমরা এবার আসতে পারো। আর যাওয়ার সময় দেখবে বাইরে পাহারা আছে, ওদের কাছে নিজের নাম ঠিকানা সব ভালোভাবে লিখিয়ে যাবে। কেন স্যার? মানে নাম ঠিকানা কেন স্যার? আমরা তো সব কিছু বললাম স্যার, কিছু তো লুকাইনি। পরে দরকার হলে আবার ডেকে পাঠানো হবে। যাও যাও। কেন দরকার হবে স্যার? যা জানতাম সবই তো বললাম, আবার কি দরকার? আর স্যার, আমার বউ না আমায় খুব বকবে যদি জানতে পারে পুলিশের খপ্পরে পড়েছি স্যার। ফ্যান্টাস্টিক। সে কৈফিয়ত কি তোমাদের দিতে হবে? যা বলা হয়েছে কি করে যাও। চিনু, এই দার্জিলিং এলাকায় ড্রিমল্যান্ড বলে কোনো হোটেল আছে জানো? ড্রিমল্যান্ড? হ্যাঁ স্যার, মনে পড়েছে। আচ্ছা, কয়েকদিন আগেই খবরের কাগজের বিজ্ঞাপনে ড্রিমল্যান্ড নামের একটা নতুন হোটেলের বিজ্ঞাপন বেরিয়েছিল। কেননা ডায়েরিতে হোটেলের নামটা আছে, ঠিকানা নেই কোনো। ম্যানেজার বাবু, ম্যানেজার বাবু। হ্যাঁ স্যার। আপনার কাছে গত 1 সপ্তাহের খবরের কাগজগুলো নিয়ে আসুন তো। খবরের কাগজ রাখেন তো? হ্যাঁ স্যার। যান যান, নিয়ে আসুন। চিনু, ব্যাপারটা বেশ ঘোরালো হয়ে দাঁড়াচ্ছে, বুঝলে? প্রথমে ভেবেছিলাম কোনো চোর ছেচোরের কাজ, মহিলার টাকা পয়সা গয়নাগাটি এসবের জন্য খুনটা করেছে, কিন্তু এখন দেখছি ব্যাপারটা তা নয়। কেসটা ক্রমশ জট পাকাচ্ছে। ঠিকই বলেছেন স্যার, মহিলার শরীর থেকে কিন্তু একটাও গয়নাগাটি খোয়া যায়। মিসেস করবী সেনগুপ্ত 10 বছর জেলের কয়েদ খেটে গত 2 দিন আগেই হোটেলে এসে উঠেছিলেন, তাও আবার একা। তারপরেই ওনার খুন হয়, আর খুনি ফেলে যাওয়ার নোট বই। ফ্যান্টাস্টিক। স্যার, এই খবরের কাগজ দেখো। দিন, দিন। হ্যাঁ স্যার, পেয়েছি। হোটেল ড্রিমল্যান্ড, a new hotel named Dreamland. You feel you are in your home. Hot bath, fireplace, homely food. Opening 15th October, 43 GS Road, Karsian. ভেরি গুড ম্যানেজার বাবু। আচ্ছা শুনুন, আমরা এই রুমটা সিল করে দিয়ে যাব। ইনভেস্টিগেশন চলাকালীন কাউকে এই রুমে অ্যালাউ করবেন না, ঠিক আছে? আচ্ছা চিনু, তুমি কার্শিয়ান হোটেল পুলিশ স্টেশন যাও তো।
স্যার টেলিফোন কাজ করছে না। দেখো ম্যানেজার বাবু, আপনার ঘরে টেলিফোন আছে? তা আছে স্যার। চলুন। খুনি যতই ঠান্ডা মাথায় খুন করুক না কেন, যতই সে বুদ্ধিমান হোক, একটা না একটা ক্লু তোকে রেখে যেতেই হবে। যেমন এই নোট বই, ফ্যান্টাস্টিক, ড্রিমল্যান্ড হোটেল, রাশিয়া। में हम सबको छोड़ जाने वाले दादा एस.डी. बर्मन की आखिरी फिल्म आई थी मिली, और उसके आखिरी गीत को याद करते हुए सुनिए क्या कहा था बर्मन दादा के बड़े प्यारे गायक किशोर कुमार ने। মিসেস চৌধুরী, আচ্ছা বলছি, কাগজে বিজ্ঞাপন দেখে যদি ভুল না করতাম তাহলে কখনোই এই হোটেলে এসে অন্তত উঠতাম। আপনার কি অসুবিধা হচ্ছে বলুন, আমরা চেষ্টা করবো হেল্প করতে। হেল্প? কিসের হেল্প? এটাকে হেল্প বলে না, বলে ডিউটি। দেখুন, হোটেলের ব্যবসা তো শুরু করেছে, অথচ কাস্টমারের পছন্দ অপছন্দ কিছুই জানেন না দেখছি। দেখুন, এটাকে ঠিক অন্য হোটেলের সঙ্গে তুলনা করবেন না, বরং গেস্ট হাউস বলতে পারেন। ঠিক আছে, আপনার যদি আমাদের ব্যবস্থা ভালো না লাগে তাহলে আপনাকে যেখানে থাকতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। এ কি ব্যাপার শিল্পী? উনি কি অসুবিধা হচ্ছে সেটা না বলে শুধু এটাই বলে যাচ্ছে যে আমার হোটেলটাই নাকি ভালো না। ও মিস দত্ত, তা চলুন আমি নিজে আপনাকে শহরের কোনো ভালো হোটেলে ছেড়ে দিয়ে আসছি। ওখানকার হোটেল হয়তো আপনার ভালো লাগলেও লাগতে পারে। চলুন, রাস্তাঘাট এখনো পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। বাজে কথা একদম বলছেন। আমি যখন এসে উঠেছি এখানকার রীতিনীতি ভালো করে না বুঝে আমি কিন্তু অন্য কোথাও যাব না। না মানে যদি কোনো ভুল বোঝাবুঝি ঘটে থাকে তা বেশি দূর গড়াতে দেওয়ার আগেই তার প্রতিকারের ব্যবস্থা করা উচিত। সেটা না হয় আমি বুঝে নেব। দেখুন, ওই একটা বড় সড়ো, বেশ বড় সড়ো তোয়ালের বন্দোবস্ত করবেন স্নান ঘরে। জানেন, ওই একরত্তি একটা তোয়ালে দিয়ে, রুমালের মতন একরত্তি তোয়ালে, ওই দিয়ে আমি আবার ঠিক স্নান করতে অভ্যস্ত নই। ডু ইউ ফলো? ইয়েস আই ডু। থ্যাংক ইউ। যেন মেয়ে জেনারেল। শিল্পী, আমি একটু পড়ে যাচ্ছি। যাদের আসবার কথা ছিল সবাই তো চলেই এসছেন। হ্যাঁ, এখনো একটা ঘর খালি আছে, কিন্তু যেরকম ওয়েদার দেখছি মনে হচ্ছে না কেউ আর আসবে। দেখি। গুড ইভিনিং ম্যাডাম, আপনাদের এখানে একটা রুম পাওয়া যেতে পারে আজকে রাতের মতো? হ্যাঁ, একটা রুম খালি আছে। ধন্যবাদ। বাচ্চারে হাতগুলো না ঠান্ডা একেবারে জমে গিয়েছিল, এটা যে নিজের শরীরের অংশ সেটাই বুঝতে পারছিলাম। আসলে কি জানেন, যাচ্ছিলাম দার্জিলিং, রাস্তায় জিপটা গেল খারাপ হয়ে, আজ এই বৃষ্টি বাদলায় কোনো মিস্ত্রিও পাওয়া যাবে না, তাই ড্রাইভারটা গিয়ে আশ্রয় নিল ভুটিয়া বস্তি। আর আমিও এতটা দূর থেকে আলো দেখে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম আপনাদের এখানে। ভারী সুন্দর নাম কিন্তু, ড্রিমল্যান্ড। আরে কি দেখছেন ম্যাডাম এমন করে? সন্দেহ হচ্ছে বুঝি যে আমি হয়তো সেরকম নিরীহ কোনো অতিথি নই? না না, সে কি, চলুন আপনাকে আপনার রুমে পৌঁছে দিয়ে আসি। চলুন। বাই দ্য ওয়ে, আপনার নামটা বলতে আপত্তি আছে? না, আপত্তি কিসের? আমার নাম শিল্পী চৌধুরী।
শিল্পী চৌধুরী। বাহ, চমৎকার নাম। চল। শিল্পী শিল্পী যে কই গেল? শিল্পী, ও কি দুর্যোগ না সকাল থেকে শুরু হলো। এই আমারই ভুল হয়েছে, এই শিল্পীর কথা শুনে এই তড়িঘড়ি করে হোটেলের ব্যবসাটা না শুরু করলেই হতো। এই শোনো, হ্যাঁ আমাদের যে লাস্ট রুমটা খালি ছিল হ্যাঁ। সেটাতেও কিন্তু লোক এসে গেছে। সে কি এই দুর্যোগের মধ্যে কি করে এলে? শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথে কারশেং স্টেশনের কাছে ওনার গাড়িটা খারাপ হয়ে যায়, তাই আজকে রাতের মতন এখানেই থাকবে। ভেরি গুড, লাকটা তাহলে ভালোই বলতে হবে। সকাল থেকে এরকম ওয়েদার, এই ওপেনিং দিনে এরকম ওয়েদার দেখে মনটা একদম খারাপ হয়ে গেছিল। এখন দেখছি হাউসফুল, এবার লাকি। এসো একটু আদর করি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। সুন্দর, একেবারে রোমান্টিক জুটি, দেখলেও ভাল লাগে। বুকের মধ্যে কুরুপ দিয়া ওঠে হরে কৃষ্ণ। আগে বুকের মধ্যে আবেগ ঘনাইয়া আসে। সুন্দর, আপনাকে এই হোটেলটা থুড়ি 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 থুড়ি, এই গেস্ট হাউসটা বড়ই সুন্দর, ড্রিম ল্যান্ড। কিন্তু এই অসময় বৃষ্টিটা বড় বেকায়দায় ফেলছে। শীতটাও বেশ ঝাঁকাইয়া পড়ছে হরে কৃষ্ণ। তবে আমারে কাবু করতে পারে নাই, জানেন? আরে মশাই, ওই শীত দেখছিলাম সেই লন্ডনে, যখন মিস্টার উইনস্টন চার্চিল প্রাইমার হয়েছিলেন। হরে কৃষ্ণ। আপনি লন্ডনে ছিলেন বুঝি? কেন লন্ডনে থাকতে যাবো কেন হরে কৃষ্ণ? লন্ডনে যে খুব শীত আছে সেটা জানানোর লাইকা লন্ডন যাইতে হবে কেন? খবরের কাগজ আছে না হরে কৃষ্ণ? না তা তো ঠিকই, কিন্তু আপনি যেভাবে বলছিলেন আমি ভাবলাম আপনি লন্ডনে ছিলেন বুঝি। আরে না না মশাই, আমরা হচ্ছি খবরের কাগজের মানুষ, সব জানতে পারি। দেখেন না, এই রানী এলিজাবেথের যে অষ্টম সন্তানটি প্রসব হইব সেটা কি আমার জানানোর কথা? সেটা তো জানবে ওই ডিউক অফ এডিনবারা হরে কৃষ্ণ। কিন্তু আমরা জানছি ওই পিটিআই এর মাধ্যমে। হ্যাঁ সুরজিৎ, আমি যাই, দেখি গেস্টদের ডিনারের কত দূর হলো। হ্যাঁ জান মালুম কি জান, এই ডিনার আর লাঞ্চ এই দুইটা জিনিস সময় মতো না করলে শরীর টেকে না হরে কৃষ্ণ। আমি ঠিক ঘড়ি ধইরা এই দুইটা জিনিস মেনটেইন করি। ওকে, 8:30 হয়ে গেল। আমার আর কত বলার টাইম নাই। আমি এখন আমি রুমে যাই। আমার এখন অনেকের টাইম হরে কৃষ্ণ। পাঞ্চুয়ালিটি, এই পাঞ্চুয়ালিটি মেনটেন করি বইলা এই স্বাস্থ্যটা রাখতে পারছি। কোন তো আমার বয়স কত হরে কৃষ্ণ? কত আর হবে, 50-52? আরে দূর, আমি হচ্ছি এখন 63 আপ হরে কৃষ্ণ। বল বলি ইংলিশ টাইম। এখানে আইলাম, শীতটা বেশ ঝাঁকাইয়া পড়ছে। এই ড্রিঙ্কস মানে মৌজ কইরা যদি একটু পাইতাম হরে কৃষ্ণ। সরি, আসলে ওই মদের লাইসেন্সটা আমরা এখনো ঠিক করে উঠতে পারি না। আরে লাইসেন্স কইরা যে মদ রাখে সেটা তো আমার লগেই আছে হরে কৃষ্ণ। ওই যে কইলাম না 8:30 আন্নিকে বসলুম। তা আপনি কি ভাবলেন? জানলেন নাকি? তবে আরে তোর মজায় ওই টাইমে আমি উইস্কি সেবন করি হরে কৃষ্ণ। এখানে আইলাম, শীতটাও জাঁকাইয়া পড়ছে। এখানকার দেশি ড্রিঙ্কস পাইতে চাইছিলাম, যদি পাওয়া যেত
তাহলে ভালো হতো। কি কর? তা তো ঠিকই। হ্যাঁ, তাহলে এবার আমি আসি। আসি। আচ্ছা, এখন 8:30 হইয়া গেল, এখন আমার আর কথা কওনের টাইম নাই। হ্যাঁ, এখন আমি যাই, আর্নিক করি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হোটেল ব্যবসার শুরুতেই জায়গাখানা স্যাম্পেল দেখছি, কতদিন ধৈর্য রাখতে পারবো আমি জানি না। আরে আপনি কফি নিয়ে এলেন? আপনাদের এখানে অন্য কাজের লোক নেই? রান্নার লোক আছে, আর একটা বেয়ারা আছে। সে হঠাৎ গতকাল দার্জিলিং গেছে, এই দুর্যোগের মধ্যে আর ফিরতে পারেনি। আসুন। থ্যাংক ইউ। বাহ, চমৎকার কফি। হ্যাঁ, কেমন আছো? চিনতে পেরেছো আমাকে? প্রথমটা চিনতে পারিনি, চুল দাড়িতে মুখের চেহারাটাই পাল্টে গেছে, গলার স্বরে চিনতে পেরেছি। তুমি হঠাৎ এ সময় এখানে বেড়াতে এসেছো বুঝি দার্জিলিং? বেড়াতে? হ্যাঁ, তাও বলতে পারো। আমার এই 36 বছরের জীবনটা তো বেড়াতে বেড়াতেই কেটে গেল। কতদিন পরে দেখা হলো জানো আমাদের? 10 বছর। কি করছো? বিয়ে করেছো? বিয়ে না, সময় পেলাম কোথায়। আর তাছাড়া আজ থেকে 36 বছর আগে আমার জন্ম হয়েছিল, আর আজ থেকে 10 বছর আগে যাকে দশাশ্বমেধ ঘাটে দাঁড়িয়ে সারা জীবনের মতন বিয়ে করেছিলাম, তাকেই যখন ধরে রাখতে পারলাম না, তখন আর নতুন করে কাউকে গ্রহণ করি কি করে বলো? ওসব কথা থাক অমর, পুরনো কথা তুলুন। যে সম্পর্কটা 10 বছর আগে শেষ হয়ে গেছে, তাকে অন্ধকারেই থাকতে দাও। হ্যাঁ, ঠিকই বলেছ। যে অন্ধকারে আছে তাকে অন্ধকারেই থাকতে দাও। হ্যাঁ, জানি। তোমার কথা বলো, কতদিন হলো বিয়ে করেছো? 2 বছর। কেমন আছো? কেমন দেখছো? আমার চোখের দৃষ্টি বদলে গেছে, মনের সূক্ষ্ম অনুভূতিগুলো নষ্ট হয়ে গেছে। যেটা সহজ, যেটা স্বাভাবিক, তাকে আর মনে প্রাণে গ্রহণ করতে পারি না। অপরের সুখ আনন্দ দেখলে বুকের ভেতরটা জ্বালা করে। মনে হয় এই সুখ, এই আনন্দ, এ তো আমারও ভাবনা ছিল, আমারও ভাবনা ছিল। এখন আবার ফোন করছে কি? হ্যালো হ্যালো, হোটেল ড্রিমল্যান্ড? হ্যাঁ, হোটেল ড্রিমল্যান্ড। কাকে চাই? আমি হোটেলের প্রোপাইটার মিস্টার সুরজিৎ চৌধুরীর সঙ্গে কথা বলতে চাই। আমি মিসেস চৌধুরী কথা বলছি। কি ব্যাপার, আমায় বলতে পারেন? আমি দার্জিলিং পুলিশ সুপার কথা বলছিলাম। কি ব্যাপার বলুন তো? শুনুন মিসেস চৌধুরী, একটা ইনসিডেন্ট হয়েছে, সেটা টেলিফোনে বলা যাবে না। ঘটনাটা ঘটেছে 2 দিন আগে। আমি স্পেশাল ব্রাঞ্চ থেকে একজন অফিসারকে পাঠাচ্ছি।
আশা করি ইন্সপেক্টর অসিত ঘোষের সঙ্গে আপনারা সহযোগিতা করবেন। হ্যালো শুনুন, হ্যালো হ্যালো, ইনসিডেন্টটা কি আর তার সঙ্গে আমাদের কি সম্পর্ক? হ্যালো হ্যালো হ্যালো, সুরজিৎ সুরজিৎ। হ্যাঁ শিল্পী, কি হয়েছে? তার সঙ্গে আমাদের কি সম্পর্ক? ওরা আমাদের এখানে পুলিশ পাঠাচ্ছে কেন? আমাদের অপরাধটা কি? সেটা আমি কি করে বলবো? আচ্ছা, আমরা যে হোটেল ব্যবসা শুরু করেছি এটা তো কোনো অপরাধের নয়। সরকারি অনুমতি দেওয়া হয়েছে, ওদের নিয়ম কানুন আমরা সব মেনে চলেছি, তবুও এই যে আপনারা দুজনেই এখানে আছেন দেখছি। আচ্ছা, হোটেলের ব্যবসা শুরু করেছেন অথচ কাস্টমারের পছন্দ অপছন্দ কিছুই জানেন না। কেন মিস দত্ত, কি হয়েছে? কি হয়েছে কি হয়নি সেটা বলুন। আমার ঘরের ওই ফায়ার প্লেসের আগুন যে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে সেটা কি আপনাদের ঢাক পিটিয়ে বলতে হবে? কেন নিজেরা সেটা খবর নিয়ে দেখতে পারেন না? আই এম সরি মিস দত্ত, আসলে কদিন ধরে যেরকম ওয়েদার চলছে এটা কতদিন কন্টিনিউ করবে ঠিক বুঝতে পারছি না, তাই ওই শুকনো কাঠের স্টকটা একটু রেশন করে চালাচ্ছি। দেখুন, ওই সমস্ত ব্যাখ্যা টাক্কা আমি শুনতে চাই। আমি তো টাকা দিয়ে হোটেলের রুম বুক করেছি নাকি? যতগুলো কমফর্ট দেওয়ার কথা আপনাদের কন্ট্রাক্টে আছে তার সবকটাই তো আমি পেতে চাই। আই লাইক টু গেট দ্যাট। প্লিজ ডোন্ট গেট এক্সাইটেড, আমি এক্ষুনি আপনার রুমে ওই কাঠ পাঠানোর ব্যবস্থা করছি। ঠিক আছে ঠিক আছে। এই যে মিস্টার চৌধুরী, তো দাঁড়ান, শুনুন শুনুন, বলছি আমার পাশের ঘরে যে ভদ্রলোক এসে জুটেছেন তার চাল চলন কিন্তু আমার মোটেই সুবিধার লাগছে না। আপনি জানেন, ওই কনকনে ঠান্ডায় ওই পূব দিকে বারান্দার দিকে দাঁড়িয়ে কিসের যেন বিড় 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 করে বকে চলেছে। দেখে তো ওরা পাগল বলে মনে হচ্ছে। তা বলছি, পাগলের কি করে এখানে জায়গা হয় সেটা তো আমি বুঝতে পারছি না। আচ্ছা যাক, ওসব বাদ দিন। বলছি কি, ওকে ওর সম্বন্ধে ঠিক কতটুকু আপনারা জানেন? আপনার সম্বন্ধে যতটুকু জানি ওনার সম্বন্ধেও ঠিক ততটা। না মানে উনি হাত কোথা থেকে উদয় হলেন সেই খবরটা কি নিয়েছিলেন? দার্জিলিং যাওয়ার পথে কার্শিং স্টেশনের কাছে ওনার গাড়িটা খারাপ হয়ে যায়, তাই আজকে রাতের মতন এখানেই থাকবে। নাম অমর চ্যাটার্জি। তবে কি জানেন, লোকটিকে দেখে আমার কিন্তু মনে হচ্ছে একটা ডেঞ্জারাস টাইপের। সাবধান ম্যাডাম, আপনি যার সম্বন্ধে মন্তব্য করছেন সে যদি এগুলো শুনতে পায় আর সে যদি সত্যি সত্যি ডেঞ্জারাস লোক হয় আপনি কিন্তু বলবো আপনি এখানে কে করছেন? ননসেন্স। দুজন মহিলা যখন কথা বলে তখন যদি কোনো পুরুষ মানুষ এইভাবে এসে আড়ি পাতে তাকে জানোয়ার বলা হয়। তখন থেকে অনেক আজে বাজে কথা বলে চলেছেন। সবাইকে নিজের চরিত্র দিয়ে বিচার করবেন না, এরপরে কিন্তু আমার পক্ষে ধৈর্য রাখা সম্ভব না হতে পারে। না মানে মানে আপনি একেবারে চমকে দিয়েছেন। কখন যে চুপিসারে এখানে এসেছেন আমরা দুজনে একেবারে টের পাইনি। আমি নিঃশব্দ পায়েই চলাফেরা করি, আমার পায়ের আওয়াজ কেউ শুনতে পায় না, অথচ সকলের সব কথা আমি শুনতে পাই, জানতে পারি। ব্যাপারটা খুব মজা, তাই না মিস্টার চৌধুরী? আর আপনি কি বলেন মিস দত্ত? মিসেস চৌধুরী, আমার ওই উল্কাটাটা আমি ওপরের ঘরে ফেলে এসেছি, আমি বরং এখন ওপরে যাচ্ছি। কি ব্যাপার শিল্পী, তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে? হ্যাঁ, একটু ডিপ্রেসড হয়ে পড়েছি। কেন? সুরজিতের কথা মতন নিজেদের বাড়িতে হোটেল করলাম, কিন্তু এখন দেখছি ব্যাপারটা ঠিক করি।
একটা হোটেল চালাতে গেলে মানুষের ক্যারেক্টার সম্বন্ধে অভিজ্ঞতা না থাকলে ট্যাকেল করা মুশকিল। আর তাছাড়া যে কোনো সময় কথাটা ঠিক। যাকে একই ছাদের তলায় আশ্রয় দিচ্ছ তার সম্পর্কে কিছু না জানাটা মোটেই বুদ্ধিমানের কাজ নয়। এই আমার কথাই ধরো না, তোমাদের এখানে এসে হঠাৎ উপস্থিত হলাম, বললাম রাস্তায় গাড়ি খারাপ হয়ে গেছে, আশ্রয় চাই, তোমরাও আশ্রয় দিলে। অথচ কতটুকু জানো তোমরা আমার সম্পর্কে? অন্যদের সম্বন্ধে কিচ্ছু জানি না, কিন্তু তোমার সম্বন্ধে আমার থেকে বেশি আর কে জানে অমর? যে অমর চ্যাটার্জিকে তুমি চিনতে, সে যে আজও বেঁচে আছে সেটা জানলে কি করে? অমর, আমার উপর তোমার খুব রাগ, খুব ঘৃণা, তাই না? রাগ? হ্যাঁ হ্যাঁ, প্রচন্ড রাগ। আর সেই রাগ হয়তো আমার মন থেকে কোনোদিনও মুছে ফেলা যাবে না। আমি তো তোমাকে আমার সমস্ত টুকু দিয়ে ভালোবেসেছিলাম শিল্পী, তাহলে কেন কেন আমার সেই ভালোবাসাকে তুমি দু পায়ে বাড়িয়ে চলে গেলে? তুমি সমস্ত সুখ শান্তি স্বপ্নকে ভেঙে চুরমার করে দিয়েছো কেন? আমি তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না অমর, কারণ আমি একজনের কাছে কথা দিয়েছি। কে কে সে যাকে কথা দিয়েছো বলে তুমি আমাকে কারণ বলতে পারবে না? সে কে? আমাকে ক্ষমা করো অমর, শুধু এটুকু জেনে রেখো যে আমি নিজের ইচ্ছায় সরে আসিনি। এই যে মিসেস চৌধুরী, আচ্ছা হঠাৎ আমার ঘরের ইলেকট্রিক লাইনটা অফ হয়ে গেছে কেন? আই এম সরি মিস্টার ব্যানার্জি, এই দুর্যোগের মধ্যে তো কোথাও ইলেকট্রিশিয়ান পাওয়া যাবে না। আর শুনলাম রাস্তায় ধস নেমেছে, পথঘাট সব বন্ধ, বাইরে বেরোনোই মুশকিল। এই দুর্যোগে আবার কে এলো? হ্যাঁ তাই তো। নমস্কার। নমস্কার। আমি অসিত ঘোষ, স্পেশাল ব্রাঞ্চ অফ পুলিশ। আশা করি আমার আসবার খবরটা আপনারা আগে পেয়েছেন। না, কই আমাদের তো কিছু জানানো হয়নি। ও হঠাৎ এখানে পুলিশ ডাকার কি দরকার পড়লো মিসেস চৌধুরী, সেটা জানতে পারি কি? আমরা ডাকিনি, ওনারা নিজের প্রয়োজনে এখানে এসেছেন। ওয়েলকাম ইন্সপেক্টর। মিস্টার চৌধুরী, এখানে পুলিশ ডাকার মতন কি কারণ থাকতে পারে? আসলে কারণটা কি আমরাও জানি না মিস্টার ব্যানার্জি। ওই কিছুক্ষণ আগে পুলিশ সুপার ফোন করে বললেন যে স্পেশাল ব্রাঞ্চ থেকে একজন অফিসারকে পাঠাচ্ছেন। দিস ইজ ফানি। আমি আজকে মাত্র কয়েক ঘন্টা আগে এখানে এসে পৌঁছেছি। ভেবেছিলাম কয়েকটা দিন ছুটি কাটিয়ে তারপরে ফিরে যাবো। এখন দেখছি সেটা সম্ভব না। হ্যাঁ, things are getting into my nerves. I should leave this place immediately. Wait. Without my consent, nobody is allowed to go outside. Why? What's wrong? What did we do? আমাদের অপরাধটা কি? বলবো, সব বলবো। উত্তরটা কিছুক্ষণের জন্য সংবরণ করুন। ম্যাডাম, তার আগে আমি কি এক কাপ কফি খেতে পারি? হ্যাঁ নিশ্চয়ই। আর হ্যাঁ, আমি আপনার ওয়াশরুমটা একটু ইউজ করতে চাই। ও হ্যাঁ, আসুন। Mr. Chaudhary, may I use your telephone? Sure. আরে এ কি, টেলিফোনটা একেবারে ডেড। সে কি, কিছুক্ষণ আগেও তো ঠিক ছিল। বাহ, চমৎকার। ব্যাপারটা ক্রমশই আরো ঘোরানো হয়ে উঠছে। হ্যাঁ, বাইরে ঝড় বৃষ্টি, রাস্তায় ধস, ডিটেকটিভ অফিসার, আর এরপর টেলিফোনটাও ডে। এরপর একটা খুন হলেই না নাটক একেবারে চরমে পৌঁছাবে। আপনি কি একটা খুন চান? হ্যাঁ, Get out! Get out! Get out, you stupid! You scoundrel, just get out! Mr. Chaudhary, Mr. Chaudhary, এই যে Mr. Chaudhary, আমি এই মুহূর্তে ছেড়ে দিতে চাই। এখানে মহিলার সম্মান is at stake. হরে কৃষ্ণ। অত উত্তেজিত হইয়া কোনো লাভ নাই। আসল কথাটা কইবেন তো, তই তো ওনারা বুঝবেন। হরে কৃষ্ণ। আমার বোঝানোর কোনো প্রয়োজন নেই। আপনি জানেন মিস্টার চৌধুরী, এই ভদ্রলোক আমাকে ক্রমাগত অপমান করার চেষ্টা করছেন। সইব না, সইব না, ধর্মে সইব না। মিথ্যা কথাটা না কইয়া আসল সত্য কথাটা কইবেন তো। হরে কৃষ্ণ। আসলে আমি আমার ঘরে
বৈশা ওই আন্নিক করতে আসলাম ওটা গেলাসটা ধইরা বারান্দা এসে দেখি উনি কাঞ্চনজঙ্ঘার দিকে তাকাইয়া আছেন। আমারে দেখা একটু মুচকি হাসলেন। প্রথমে ভাবলাম ভুল দেখছি বুঝি, আবার তাকাইছো দেখি উনি হাসতেছেন হরে কৃষ্ণ। হেসেছি, আমি হেসেছি। তা আপনারা বলুন তো কেন হাসবো না? এরা একটা বাদুড়ে ধুতি পড়া মূর্খ লোক দেখলে কার না হাসি পায়? হাসেন, আপনি হাসবেন তাতে আমার। হরে কৃষ্ণ। তা আমি জিজ্ঞাসা করলাম আপনি আমার এদিকে হাসতেছেন কেন? কেননা মাইয়া লোকের হাসি দেখলে না বুকের মধ্যে করে দিয়া আমি ভাবলাম আমি তো ক্রমিক ব্যাচেলার, যদি দুইজনের মনের মিল হইত হরে কৃষ্ণ একটা অঘটন কইতে যাইত। হেই আলাইগা আমি ওনারে ঘরে আইতে কইছি, তাইতে দোষের কি? আমরা দুজনেই অ্যাডাল্ট, মানে ওই প্রাপ্ত বয়স্ক। উনি যে আমারে দেখে হাসছে, মনে বলছেন হরে কৃষ্ণ। থামুন! আমি গত 30 বছর ধরে নর্থ বেঙ্গল রিজিয়নের অনাথ পুনর্বাসন দপ্তরের অধিকর্তা হিসেবে কাজ করেছি। আমি তো ভাবতেই পারিনি এরকম ধরনের একটা বাদুড়ে টুপি পরা গুড লোক কি করে আমাকে অ্যাপ্রোচ করার সাহস পায়। I will shoot you! আরে তাতে কি হইছে? একদিন আপনার এই শ্রীরূপ দেখা কোন পুরুষ মানুষের মনে কুরুপ লাগে নাই, তাই কিছু হয় না। হরে কৃষ্ণ। আমি নেশা করছি, চোখে মনে রং লাগছিল, তাই কইছি। কিন্তু এখন আপনার গলার স্বর আর আগুনের ভাটার মতো চোখের দৃষ্টি দেখা আমার নেশা কাইটা গেছে, আমার নেশা কাইটা গেছে। এখন কইতাছি ভগবান আপনার শ্রীরূপে একটু মাইয়া লোকের লালিত্য দিতে পারেন না, তার উপর আবার বুট জুতা বাইন্দা রে বাবা যেন মাইয়া জেনারেল। হরে কৃষ্ণ। both of you stop please. আপনাদের মন দেওয়া নেওয়ার ব্যাপারে আমাদের কোনো উৎসাহ নেই। আমি কেন এসেছি এটা নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছা করছে। আমি এসেছি একটা খুনের তদন্ত। এখন গত 13ই মার্চ সন্ধ্যে 6:30 দার্জিলিং পান্থনিবাস হোটেলে এক মহিলা খুন হয়েছে। মহিলার নাম ছিল করবী সেনগুপ্ত। আপনাদের কি কারো সেই মহিলার সঙ্গে কোনো পরিচয় ছিল? না, এরকম নামের কোনো মহিলার সঙ্গে আমার কোনো পরিচয় ছিল বলে তো মনে পড়ছে না। নেদার ডু আই। মহিলার আরো একটা নাম পুলিশ রেকর্ড থেকে জানা গেছে, সেই নামটি হলো সুমনা রায়, দার্জিলিং পোল্ট্রি ফার্মের প্রোপাইটার অমল রায় স্ত্রী। আপনার কি কিছু মনে পড়ছে মিস দত্ত? সুমনা? ইয়েস, সুমনা রায়। আপনার কি নামটা চেনা চেনা লাগছে? না না, এই নামের কোন মহিলাকে আমি ঠিক চিনতে পারছি না। ও, চেনেন না? বেশ, আপনারা সবাই বসুন।
করবি ওরফে সুমনা রায় হত্যার তদন্তে আপনাদের সামান্য সাহায্য পুলিশ ডিপার্টমেন্ট অ্যাপ্রিসিয়েট করে। প্লিজ আপনারা আজ থেকে 10 বছর আগে দার্জিলিং জেলার একটা ঘটনার প্রতি মনোনিবেশ করুন। নর্থ বেঙ্গল রেঞ্জে একজন অসীম সাহসী পুলিশ অফিসার একদল চোরা কারবারির সঙ্গে সংঘর্ষে নিহত হন। তার স্ত্রী আগেই গত হয়েছে। সেই অফিসারের 3টি অনাথ শিশুকে প্রতিপালনের জন্য মিস্টার অমল রায় ও তার স্ত্রী সুমনা রায়ের হাতে তুলে দেওয়া। তাদের প্রতিপালনের জন্য মাসিক 3000 টাকা সরকার থেকে বরাদ্দ করা হয়, কিন্তু সেই 3টি অনাথ শিশুকে না খেতে দিয়ে অত্যাচার করে ওরা ওই টাকাটা আত্মসাৎ করল। একদিন ওদের মধ্যে সবচেয়ে দুরন্ত যে 8 বছরের ছেলেটি, ওকে ওরা একটা বন্ধ ঘরে আটকে রাখে। অনাহারে আতঙ্কে অবশেষে ছেলেটি মারা যায়। খবরটা জানাজানি হতো, বিশেষ দেরি হয় না। পরে বিচারে ওদের 10 বছরের জেল হয়। জেলের ভেতরে মিস্টার অমল রায় সেরিব্রাল স্ট্রোকে মারা যায়। আপনার কি কিছু মনে পড়ছে মিসেস চৌধুরী? হ্যাঁ, সেই ঘটনার কিছু কিছু এই রকমই বটে। কিছু কিছু নয়, পুরোটাই এই। গত 11ই মার্চ মিসেস করবী সেনগুপ্ত ওরফে সুমনা রায় জেল থেকে ছাড়া পান এবং দার্জিলিং পান্থনিবাস হোটেলে একটা ঘর ভাড়া নেয়। এবং গত 13ই মার্চ সন্ধ্যে 7টার সময় কেউ যেন তাকে গলা টিপে হত্যা করে। কিন্তু তার সাথে আমার সম্পর্ক? আপনাদের সামনে মস্ত বিপদ। সে কি? কি বিপদটা যদি একটু বলেন। ধরুন আমাদের সঙ্গে বা ওনাদের সঙ্গে আলাদা করে কথা বলতে পারেন। ঠিকই। প্লিজ। তার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ আছে। আমি মিস্টার অ্যান্ড মিসেস চৌধুরীর সঙ্গে একটু আলাদাভাবে কথা বলতে চাই। আর হ্যাঁ, আমাকে না জানিয়ে কেউ এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করবে। এর মানে কি এটা ধরে নেওয়া যায় that we are under arrest? Not at all. আপনাদের নিরাপত্তা একটা খুনের তদন্তে আমার আপনাদের সাহায্য করে। তাছাড়া চেষ্টা করলেও বেশি দূর যেতে পারবে। কারণ আমি এখানে আসার পরেই হোটেলের সঙ্গে সংযোগকারী ব্রিজটা ভেঙে পড়ে। যান, নিজের নিজের ঘরে গিয়ে অপেক্ষা করুন। যান প্লিজ, মুভ। কিসের বিপদ ইন্সপেক্টর? দার্জিলিং পান্থনিবাস হোটেলে যে ঘরে মিসেস করবী সেনগুপ্ত খুন হবে সেখানে একটা নোট বই পাওয়া গেছে। তাতে দুটো ঠিকানা রেখেছে, একটা পান্থনিবাস, অপরটা হোটেল ড্রিমল্যান্ড। হোটেল ড্রিমল্যান্ড মানে আমাদের এই হোটেল ড্রিমল্যান্ড? ওয়েল, সমস্ত দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াংয়ে আর যখন কোনো হোটেল ড্রিমল্যান্ড নেই তখন এটা ধরে নেওয়া যেতেই পারে নোট বইয়ের সেই হোটেল ড্রিমল্যান্ড, এই হোটেল ড্রিমল্যান্ড। আচ্ছা, আপনার কি ধারণা যে খুনি আমাদের মধ্যে কাউকে খুন করার জন্য এই হোটেলে এসে আশ্রয় নেবে? পুলিশ ডিপার্টমেন্ট সেরকম একটা কিছুর আশঙ্কা করছে। কিন্তু কারণটা কি? কাকে খুন করতে চায়? সেই কারণটা কি আর কাকে সে খুন করতে চায় সেটা জানা থাকলে আমাকে এত ঝড় জল বিপদ উপেক্ষা করে এখানে ছুটে আসতে হতো না, তাই না? আচ্ছা ইন্সপেক্টর, আপনি একটু আগে বললেন না ওই বাপ মা হারা 3টে শিশুর মধ্যে একটি শিশু মারা গেছে, অপর দুজন এখন কোথায়? 12 বছরের ছেলেটি কোথায় হারিয়ে গেছে জানি না, আর 10 বছরের মেয়েটিকে ঘটনার পরপরই এক বিদেশি নিঃসন্তান দম্পতি পালিত কন্যা হিসেবে দত্তক নেয়। 12 বছরের ছেলেটি মামলা শেষ হওয়ার পরপরই কোথাও নিরুদ্দেশ হয়ে
সর্বশেষ যে খবর জানা গেছে তাতে বলা হয়েছে ওই ছেলেটি মিলিটারিতে চাকরি, একটা মাইন্ড ব্লাস্টিং অ্যাক্সিডেন্টে সে হাসপাতালে চিকিৎসাধীন ছিল। মিস্টার চৌধুরী। হ্যাঁ বলুন। আমি আপনার হোটেলের বোর্ডারদের সঙ্গে কথা বলতে চাই, আপনি সবাইকে ডাকুন, আমি প্রত্যেকের সঙ্গে কথা বলতে চাই। বেশ। মিস্টার চৌধুরী, আপনাকে কয়েকটা ব্যক্তিগত প্রশ্ন করি। আপনার স্বামী কি করতেন? উনি মিলিটারি সার্ভিসে ছিলেন। একটা মাইন্ড ব্লাস্টিংয়ে ও পায়ে চোট পায়, আর তারপরেই ও মিলিটারি থেকে রিটায়ার করে। আপনাদের কতদিন বিয়ে হয়েছে? 2 বছর। বিয়ের আগে থেকে পরিচয় ছিল? না, বিয়ের 1 মাস আগে একটা পার্টিতে আমাদের পরিচয় হয় এবং তারপরেই ঘনিষ্ঠতা এবং বিয়ে। কিন্তু এর সাথে আপনার করবী হত্যার কি সম্পর্ক? না, কোনো সম্পর্ক নেই, নিহাতি কৌতূহল মাত্র। However, আপনার হোটেলে এখন যারা অতিথিরা রয়েছেন তাদের প্রত্যেকের নাম আর পরিচয়। ঠিক আছে, আমি রেজিস্টার আনছি। সুইট নাম্বার 1 মিস কাজল দত্ত, জলপাইগুড়ি থেকে এসেছেন, উদ্দেশ্য বেড়ানো, স্বাস্থ্য উদ্ধার, প্রফেশন চাকুরি। সুইট নাম্বার 2 মিস্টার জ্যোতির্ময় ব্যানার্জি, উনি কলকাতা থেকে এসেছেন ছুটি কাটাতে, প্রফেশন সার্ভিস, ওএনজিসি। সুইট নাম্বার 3 মিস্টার গোপাল বোস, কলকাতা থেকে এসেছেন, পেশায় সাংবাদিক, উদ্দেশ্য ছুটি কাটানো। আর সুইট নাম্বার 4 মিস্টার অমর চ্যাটার্জি, কি করেন জানি না, ওনার গাড়িটা খারাপ হয়ে গেছে বলে আমাদের এখানে এসে উঠেছেন। আর আমার স্বামীর পরিচয় তো আপনি পেয়ে গেছেন। আপনার হোটেলের অতিথিদের সম্বন্ধে আর কিছু জানেন না? না, এর থেকে বেশি আমার আর কিছু জানা নেই। আর তাছাড়া একটা হোটেল চালাতে গেলে নিশ্চয়ই এর থেকে বেশি কিছু জানবার প্রয়োজন হয় না। ওয়েল, এটা ধরে নেওয়া যেতে পারে সেদিনের সেই খুনি এই অজানা অচেনা অতিথিদের মধ্যে থাকলেও থাকতে পারে, তাই নয় কি মিসেস চৌধুরী? এখন প্রশ্ন, খুনিকে প্রমাণ কোথায়? আরে প্রমাণ কোথায়? প্রমাণ কোথায়? যদি ধরেও নি যে করবী হত্যার খুনি আমাদের মধ্যেই কেউ, তাহলে কে কে সে খুনি? আমি, মিস্টার ব্যানার্জি, মিস্টার গোপাল বোস, আপনি, মিস দত্ত, মিস্টার চৌধুরী, শিল্পী, আই মিন মিসেস চৌধুরী, কে কে করেছে খুনটা? হ্যাঁ, আসলে কি জানেন, স্টোরিটা না ভীষণ ইন্টারেস্টিং। ইনফ্যাক্ট এই শীতের রাত্রেও আমাদের বেশ এক্সাইটেড করে তুলেছে। এই মুহূর্তে এই রুমের যে অ্যাটমসফিয়ার, তাতে আমরা প্রত্যেকেই সংক্ষিপ্ত চিত্তে অপেক্ষা করে আছি সেই খুনির প্রত্যাশায়। ব্যাপারটা আপনার কাছে স্টোরি বলে মনে হলো, আমার কাছে দিস ইজ স্ট্রিক্ট রিয়ালিটি। আপনার বিশ্বাস অবিশ্বাসে আমাদের কিচ্ছু যায় আসে না। মিস্টার অমর চ্যাটার্জি, সেদিনের সেই ঘটনার সঙ্গে আপনার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো রকম যোগাযোগ ছিল? না। অত সহজে আমার প্রশ্নের উত্তর না দিয়ে একটু মনে করবার চেষ্টা করুন, অনেকদিনের পুরোনো ঘটনা তো। আমি বললাম তো না, পশ্চিমবঙ্গে এটা আমার প্রথম পদার্পণ। আমার জন্ম হয়েছে বেনারসে, আমার বাবা এলাহাবাদ হাইকোর্টে প্র্যাকটিস করতেন, আমি হিন্দু ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি, আর এখনো বেনারসেই থাকি। আপনি স্যাটিসফাইড নাও? এবার আমি যেতে পারি? অযথা ব্যস্ত হয়ে লাভ নেই, আমার কাজ শেষ হয়ে গেলে এক মুহূর্ত আপনাদের কাউকে এখানে আটকে রাখবো না। You follow my point? Yes, I do, but I feel bored. That's none of my business. মিস দত্ত, আপনি? হাউ ডেয়ারিং! আমি একজন মহিলা, এরকম ধরনের একটা ন্যক্কারজনক ঘটনার সঙ্গে আমার যোগাযোগ আছে কিনা সেটা আপনি জানতে চাইছেন? আমাকে প্রশ্ন করবেন না, আমার প্রশ্নের উত্তর দিন। সেদিনের সেই ঘটনার সঙ্গে আপনার প্রত্যক্ষ বা পরোক্ষ কোন রকম যোগাযোগ ছিল? মিস্টার ঘোষ, আপনি কিন্তু একজন স্বাধীন দেশের মহিলাকে
অপমানকর প্রশ্ন করে চলেছেন। তো পুলিশ বিভাগের সঙ্গে সহযোগিতা করাটাও একটা স্বাধীন দেশের নাগরিকের কর্তব্য। আপনি নানান অজুহাতে আমার প্রশ্নের উত্তরটাকে এড়িয়ে যাচ্ছেন। আমার প্রশ্নের উত্তর সঠিকভাবে না দিলে আমি আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হব। আরে ধর, এ তো দেখি মহা ঝামেলা। হ্যাঁ কি না কইয়া দেন না, সর্বসময় এরকম কুটকাচালি করেন কেন? হরে কৃষ্ণ। না, সেদিনের সেই ঘটনার সঙ্গে আমার আমার কোন রকম কোনো যোগাযোগ ছিল না। রমেশ, আপনি? আমি? আমার এক কথায় উত্তর কি? না, দুই কথায়। আমি তখন ঢাকার খবরের কাগজের অফিসে চাকরি করতাম। তিন কথায় আমি ওই 1972-এ কলকাতার খবরের কাগজের অফিসে এসে জয়েন করি। হরে কৃষ্ণ। মোট কথা, সরলভাবে আমার ওই দিনের ঘটনার লগে কোনো যোগাযোগ ছিল না। হরে কৃষ্ণ। আপনি মিস্টার ব্যানার্জি? No, that time I was not in Kolkata. I was in Bombay with ONGC. তাহলে এই আপনাদের শেষ কথা। হ্যাঁ, সেদিনের সেই ঘটনার সঙ্গে আপনাদের কারোর কোনো রকম যোগাযোগ ছিল না। লাই, ইটস আ ড্যাম লাই। আপনাদের মধ্যে এক বা একাধিক ব্যক্তি সত্য গোপন করছেন। আমি স্থির নিশ্চিত সেই এক বা একাধিক ব্যক্তি এইখানেই রয়েছেন। বেশ, সত্য গোপন করবার জন্য আপনাদের নিরাপত্তা বিঘ্নিত হলে পুলিশ বিভাগকে দায়ী করবেন না। Come on, this is funny. I can't take this anymore. আপনাদের বসার হলে বসুন, আমি শুনলাম। আচ্ছা মিস দত্ত, হ্যাঁ, কিছু যদি মনে না করেন আপনাকে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ বলুন। তখন আপনি বলছিলেন না যে আপনি নর্থ বেঙ্গল অনাথ পুনর্বাসন দপ্তরে চাকরি করতেন? হ্যাঁ, আমি নর্থ বেঙ্গল রিজিয়নের অনাথ পুনর্বাসন দপ্তরের অধিকর্ত্রী ছিলাম। আই সি। তাহলে সেই তিনটি পিতৃমাতৃহীন ছেলে মেয়েদের অ্যাডপশনের ব্যাপারটা নিশ্চয়ই আপনার নলেজেই হয়েছিল। বোকার মতন প্রশ্ন করবেন। অনাথ পুনর্বাসনের সমস্ত ব্যাপারটা, বিশেষ করে নর্থ বেঙ্গল রিজিয়নের টোটাল নেটওয়ার্কটা আমার আন্ডারেই ছিল। কিন্তু তাতে কি এসে গেল? আচ্ছা, ভগবান কি আপনার কণ্ঠে একটুও মধু দেয় নাই? সর্বসময় এই ভাঙা কাসরের মতো ফং ফং কইরা বাক্যব্যান নিক্ষেপ করেন কেন? হরে কৃষ্ণ। আপনি থামুন। থামুন কেন? থামুন না। হরে কৃষ্ণ। মিস্টার বোস, প্লিজ। আপনি কইতাছেন আমি থামতে। মিস দত্ত, দার্জিলিং পোল্ট্রি ফার্মের ব্যাপারটা নিয়ে কিন্তু সেই সময় খবরের কাগজে প্রচুর লেখালেখি হয়েছিল। আমার তো ক্রমশ মনে পড়ছে যে কাগজওয়ালারা আপনার সম্বন্ধেও সন্দেহ প্রকাশ করেছিল যে আপনি দার্জিলিং পোল্ট্রি ফার্মের মালিক মিস্টার অমল রায় আর তার স্ত্রীর হাতে ওই তিনটে শিশুকে তুলে দিয়েছিলেন। যদিও আপনি ভালোভাবেই জানতেন যে পুলিশ মিস্টার অমল রায়ের বিরুদ্ধে চোরা কারবারির অভিযোগ এনেছে। আচ্ছা, ওরা উৎসাহী হয়েছিল কেন? সে কি নিঃসন্তান দম্পতির সন্তান আকাঙ্ক্ষা, নাকি যেহেতু সরকার ওদের মাসিক ভরণ পোষণের জন্য অনেকগুলো টাকা ধার্য করেছিল আর ওই টাকার লোভেই ওরা ওই শিশুদের দায়িত্ব নিতে চেয়েছিলেন? আপনি কি বলতে চান আপনি কিছুই জানতেন না? ওদের মনে কে ছিল সেটা আমার পক্ষে জানা সম্ভব নয়। আমি দেখেছিলাম ওরা নিঃসন্তান, ওরা সঙ্গতি সম্পন্ন। তাই ওদের হাতে আমি ওই শিশু তিনজনকে তুলে দিয়েছিলাম। না, সম্পূর্ণ মিথ্যে কথা।
আরে অনেক আরো অনেক নিঃসন্তান সংগতি সম্পন্ন পরিবার ওদের দায়িত্ব নিতে চেয়েছিল, কিন্তু আপনি যেহেতু মিসেস রায় আপনার বন্ধু ছিলেন বলে, আমার তো মনে হয় আপনাকে অনেক কিছুই অফার করেছিলেন, তাই আপনি নিজের বিচারবোধ, নিজের বিবেক, নিজের পদমর্যাদা ভুলে গিয়ে ওই 3টি শিশুকে এমন একটা পরিবারের হাতে তুলে দিলেন যারা হিংস্র, ইনহিউম্যান, কারাপ্টেড, মিন। হ্যাঁ হ্যাঁ, আমি ওদের সঙ্গে পরিচিত ছিলাম। সেই কথাটা যেমন সত্য, তেমনি এটাও সত্যি যে তখনও পর্যন্ত যে কটি পরিবার ওই শিশু 3 জনের জন্য আবেদন করেছিল, আমি তখন ওদের 3 জনকে ওই পরিবারের হাতেই তুলে দিয়েছিলাম। তার কারণটা জানেন? তখনও পর্যন্ত ওদের প্লাস পয়েন্ট অনেক অনেক বেশি ছিল, কিন্তু তারপরে এরকম যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে, সেটার জন্য আমি কেন দায়ী হতে যাব আপনি বলতে পারেন? আপনি নিশ্চয়ই এটাও জানেন যে আমার সম্বন্ধে কোনো অভিযোগই কিন্তু প্রমাণিত হয়নি। হ্যাঁ, সেটা ঠিক, কোনো কিছুই প্রমাণিত হয়নি। আসলে কি জানেন মিস দত্ত, আইনের বিচার না নির্ভর করে সাক্ষ্য প্রমাণের উপর। তাছাড়া আপনার মতন এত ইন্ডিপেন্ডেন্ট ইন্টেলিজেন্ট উম্যানকে ধরা তো, যাই হোক। আচ্ছা, ওই পুলিশ অফিসার কিন্তু তখন ধরে আপনার বা আমার ওই ঘটনার সঙ্গে কোনো রকম যোগাযোগ ছিল কিনা, ডাইরেক্ট বা ইনডাইরেক্ট, সেটাই জানতে চেয়েছি। আপনি দেখছি পুরো জিনিসটা কেমন একটা সাবসাইড করে সত্যর অবলম্বন করছেন মিস দত্ত, অন্তত নিজের নিরাপত্তার জন্য। থামুন, আমার নিরাপত্তার জন্য অন্তত আপনাকে ভাবতে হবে না। আমার নিজের নিরাপত্তা আমি নিজে রাখতে পারি। একজন অপদার্থ পুলিশের ওপর নির্ভর করে আমি কিন্তু এই পৃথিবীতে বেঁচে নেই। মনে রাখবেন, এই পৃথিবীতে আমি নিজের ক্ষমতায় বেঁচে আছি এবং বেঁচে থাকবো। কি যে কোন মিস্টার ব্যানার্জি, উনি মহিলা রূপ ধারণ করলে কি হইবে? ও আসলে উনি সাক্ষাৎ শক্তি রূপের সামুন্ডা। বর্তমানে পায়ে বুট জুতা বাইন্দা মাইয়া জেনারেল। আমরা যাই শক্তি রূপেণ সামুন্ডা। এইটা ভালো লাগছে, এরকম দেবে দেবে যাচ্ছে। এইটাতে বসাটা বেশ ভালো, এটাতেই বসে। যা ভাবে আমাকে অপমানিত হতে হলো। এটাও মিস দত্ত, মিস দত্ত, মিস দত্ত, মিস দত্ত, শিল্পী, শিল্পী, কি শিল্পী, শিল্পী, মিস দত্ত, মিস দত্ত, কি কাকে ডাকি? পুলিশ, 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 ইন্সপেক্টর ঘোষ,
ইন্সপেক্টর ঘোষ। কি একটা হয়ে গেল মানে আনএক্সপেক্টেড। এরকম একটা হোটেলে এসে গেস্ট হাউস, এত ভালো জায়গা, মিস্টার চৌধুরী, হোয়াট ইজ দ্য লেটেস্ট নিউজ? বসুন বসুন, আপনার সবাই বসুন। বসুন বসুন বসুন। ভাবতেই পারছি না এরকম একটা ঘটনা। আসলে আমরা কেউই পুলিশের কথায় গুরুত্ব দিইনি। এটা তো ভাবাই যায় না, কেন ঝগড়া করলাম, মিস দত্তের প্রতি অন্যায় করছে, অনেক ভুল হচ্ছে। মন খারাপ করে কোনো লাভ নেই। মন যে খারাপ হইতেছে। বর্তমানে কঠিন সময় সবকিছুই ভুলিয়ে দেয়। And this is life. Yes, true. ইন্সপেক্টর ঘোষ কোথায় গেল? এই যে অল অফ ইউ আর হিয়ার। আপনারা নিশ্চয়ই মিস কাজল দত্তের খুনের ব্যাপারে খুবই মর্মাহত। আপনাদের চোখ মুখ দেখে তো তাই মনে হচ্ছে। হয় এবার আজকে এরকম ঠান্ডার মধ্যে চারদিকে ঝড় ঝড় বহস, তারপর এরকম একটা খুন, আমরা তো ভাবতেই পারছি না। আর আপনি কিন্তু কিছু একটা আপনি একটু ইনভেস্টিগেশন করেন না, কে কি করছিল তখন, কোনো প্ল্যান যদি কিছু। ঠিক আসলে তাহলে জানান আপনাদের সেই কাজল দত্তের খুনের মুহূর্তে আপনারা কে কি করছিলেন বা কি করছিলেন? তো মিস্টার চৌধুরী, আপনি তখন কি করছিলেন? আমি সেই সময় আমার ঘরে বসে ওই দৈনন্দিন হিসাবপত্র মেলাচ্ছিলাম। এমন সময় ওই মিসেস চৌধুরীর আর্ত চিৎকার শুনে প্রথমে আমি হকচকিয়ে যাই, তারপর দৌড়ে নিচে নেমে আসি। সেই সময় ওই ভেতরের ওই করিডোরে আমার সঙ্গে মিস্টার ব্যানার্জির ধাক্কা লাগে। উনি আমাকে জিজ্ঞেস করছিলেন যে ইন্সপেক্টর কোথায়, ইন্সপেক্টর কোথায়। ও, তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে আপনি যখন দৌড়ে এই ঘরের দিকে আসছিলেন, ঠিক সেই সময় মিস্টার ব্যানার্জি আমাকে খুঁজতে এই ঘর থেকে উল্টো দিকে দৌড়চ্ছিল। আই অবজেক্ট। আমি মোটেও আপনাকে খুঁজতে এই ঘর থেকে দৌড়ি। ডোন্ট আর্গিউ, স্পিক when you are spoken to. আরে আপনি মিসেস চৌধুরীকে জিজ্ঞেস করুন না যে উনি কাউকে দেখলেন কিনা যখন এখানে এসেছিলেন। না, আসলে মিস্টার ব্যানার্জির সঙ্গে আমার ওই করিডোরে ধাক্কা লাগে এবং এটাও ঠিক যে ওটা মুখোমুখি, কিন্তু এক্স্যাক্টলি কোন রুম থেকে উনি বেরিয়েছেন সেটা আমি মনে করতে পারছি না। তারপর আমি এই ঘরে এসে দেখলাম যে ওই মিস দত্ত ওই সোফাটায় পড়ে রয়েছেন আর মিসেস চৌধুরী। আই আন্ডারস্ট্যান্ড। নাও মিস্টার ব্যানার্জি, হ্যাঁ আপনি তখন কি করছিলেন? আমি না ঘরে বসে বসে বোর হয়ে গেছিলাম, তাই ঘর থেকে বেরিয়ে এই বাড়িটা দেখছিলাম। যখন মিসেস চৌধুরীর আত্মচিৎকার শুনতে পাই তখন আমি ওই রিসেপশনের নিচেই চোরাকুটুরিতে ছিলাম। চোরাকুটুরি? হ্যাঁ, এই রিসেপশনের নিচে না একটা চোরাকুটুরি আছে। কমান মিস্টার ব্যানার্জি, চোরাকুটুরির সন্ধান আপনি কি করে পেলেন? আরে রিসেপশনের পাশে একটা লাউঞ্জ আছে, ওই লাউঞ্জের সামনে একটা আলমারি, আলমারির পাল্লাটা নেহাতি কৌতূহল বসে খুলতেই হঠাৎ দেখি অন্ধকারে একটা সরু সিঁড়ি নিচে নেমে গেছে। ওই সিঁড়ি দিয়ে নামতেই আমি চোরাকুটুরির সন্ধান পেলাম। আই সি।
মিসেস চৌধুরী, সেদিন আপনি এরকম শব্দ শুনতে পেয়েছেন? হ্যাঁ, সেদিন এরকম একটা আওয়াজ আমি শুনতে পেয়েছিলাম। গুড। এটা ওই চোরা কুঠুরিটায় যাওয়ার দরজা বন্ধ করবার শব্দ। হ্যাঁ, আমি বললাম না। মিস্টার ব্যানার্জি, ব্যাপারটা তো এমন হতে পারে খুনি মিস দত্তকে খুন করে সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছিল, সেই সময় মিসেস চৌধুরীর পায়ের শব্দে সে ওই চোরা কুঠুরিতে গিয়ে আত্মগোপন করে। তাহলে তুই চোরা কুঠুরির দরজায় খুনির হাতের ছাপ পাওয়া যাবে। আশ্চর্য! আচ্ছা, আমি নিজেই তো আপনাদের সবাইকে বললাম যে হ্যাঁ, আমি ওই সিঁড়ি দিয়ে নিচে গেছিলাম, চোরাকুটির দরজাটা খুলে ভেতরে বসেছিলাম। তারপরে ওখানে থাকতে থাকতেই হঠাৎ আত্মচিৎকার শুনে এসে দেখি মিস দত্ত খুন হয়েছে, মিসেস চৌধুরী এখানে পড়ে রয়েছে। তখন আপনাকে খুঁজতে আমি করিডোর দিয়ে দৌড়তে যাই। সমস্ত জিনিসটা এত ফাস্ট, এত টেনশনের মধ্যে হয়েছে না। বুঝেছি। আপনি উত্তেজিত হবেন না, প্লিজ বসুন। নাও মিস্টার অমর চ্যাটার্জি। হ্যাঁ, আপনি তখন কি করছিলেন? আমি নিজের ঘরেই ছিলাম। কি করছিলেন? আমি ড্রিঙ্ক করছিলাম। থ্রি ব্লাইন্ড মাইস পড়ছিলাম। এমন সময় একটা চিৎকার শুনতে পাই, একটা আত্মচিৎকার। থ্রিলার, তার সঙ্গে ওরকম একটা আর্তনাদ, বুঝতেই পারছেন। তারপর কোনো রকমের চমকটা ভেঙে আমি দৌড়ে নিচে আসি। তারপরের ব্যাপারটা তো আপনারা সবাই জানেন। মিস্টার গোপাল বোস, আপনি তখন কি করছিলেন? আমি শান্ত, কি করছিলেন? আমরা ভেতরে যাই, আপনি আরেকটু আর্নিক করেন। অমর, তোমার সাথে আমার কিছু কথা ছিল। কি ব্যাপার শিল্পী? তোমাকে খুব ক্লান্ত মনে হচ্ছে। হ্যাঁ অমর, আমি সত্যি ক্লান্ত। জানো অমর, সেদিন সেই ভুলের মাসুল আমাকে সারা জীবন ধরে দিয়ে আসতে হবে। কোন ভুলের কথা বলছো তুমি? সেদিন তোমার এই ভালোবাসাকে উপেক্ষা করে আমি বাবার সাথে চলে এলাম এই দার্জিলিং। দিদি এখানে সেন্ট জনস কনভেন্টের মিস্ট্রেস ছিল। হঠাৎ একটা বার্থডে পার্টিতে সুরজিতের সাথে আমার পরিচয় হয়, আর তার 1 মাসের মধ্যে আমরা বিয়ে করি। কিন্তু তখন আমি বুঝিনি যে আমি একটা তাসের প্রাসাদের উপরে স্বপ্নের ঘর বেঁধেছি। তুমি কি এই বিয়েতে সুখী নও? সুখী ছিলাম, হয়তো সুখী থাকতাম। কিন্তু ইন্সপেক্টর অসিত ঘোষ সুরজিৎ সম্বন্ধে কতগুলো এমন বাজে ধারণা আমার ভিতরে ঢুকিয়ে দিল যে ব্যাপারে আমি আগে কোনোদিন ভাবিনি। তুমি কি বলতে চাইছো শিল্পী? আমি তো কিছুই বুঝতে পারছি না। অমর, এটা কি? এটা একটা রিসিপ্ট, পেট্রোল পাম্পের রিসিপ্ট, দার্জিলিং এর পেট্রোল পাম্প। কত তারিখে? 13 তারিখ, 13ই মার্চ। অমর, দার্জিলিং পান্থনিবাস হোটেলে করবী সেনগুপ্ত খুন হয়েছে কবে? 13ই মার্চ। ঠিক এই 13ই মার্চ সুরজিৎ সারা দিন রাত্রি এখানে ছিল। সেদিন খুব সকালেও বেরিয়েছিল গাড়ি নিয়ে। আমায় বলেছিল ও কালিম্পং যাচ্ছে কিছু গরম জামা কাপড় কিনতে, আর ফিরেছিল পরের দিন সকালে। অর্থাৎ সুরজিৎ যেদিন গেল সেদিনও কালিম্পং নয়, দার্জিলিং গেছিল। যায়নি ওখানে? অমর, করবী সেনগুপ্ত খুন হয়েছে কোথায়? দার্জিলিংয়ে। অমর, আমি আর সহ্য করতে পারছি না। আমরা এক অসহায় পরিস্থিতির মধ্যে পড়েছি। কোনটা ঠিক, কোনটা ভুল
বিচার করার ক্ষমতা হারিয়ে ফেলেছি অমর। আশা করি এই অন্তরঙ্গ আলোচনায় বাধা দিলাম না। মিস্টার চৌধুরী, আমরা আসলে মিস দত্তের ফুলের ব্যাপারটা নিয়ে আলোচনা করছিলাম। আপনার মিসেস তো একদম ভেঙে পড়েছেন। ও তাই বুঝি আপনি মিসেসের মনে শক্তি সঞ্চয়ের জন্য কোম্পানি দিচ্ছিলেন? সুরজিৎ, আমরা স্বামী স্ত্রী একটু একান্তে কথা বলতে চাই। উড ইউ প্লিজ অ্যালাউ আস? আর শুনুন, একটা কথা মনে রাখবেন, শিল্পী আমার বিবাহিতা স্ত্রী, ওর উপর আমার আইনত ও সামাজিক অধিকার, ওর দেখাশোনার দায়িত্বটাও আমারই। ডু ইউ ফলো হোয়াট আই মিন? Yes. Yes. I do. I do. তোমার এই ধরনের ব্যবহারের আসল কারণটা কি সুরজিৎ? অমর চ্যাটার্জি কে? ওর সঙ্গে যে তোমার পরিচয় রয়েছে আমাকে আগে জানাওনি কেন? তোমাদের এই মেলামেশা কতদিনে? ওর সাথে আমার পরিচয় আছে। আজ অনেকদিন বাদে আমাদের যেখানে দেখা হয়েছে সেটা জাস্ট একটা কোইন্সিডেন্স, তোমাকে বলার মতন ব্যাপারটা নয়, তাই বলিনি। তাই বলে তুমি আমার চোখের সামনে পুরনো প্রেমিক দিয়ে ঘুরবে আর সেটা আমাকে সহ্য করতে হবে? হ্যাঁ, অমরের সাথে আমার দীর্ঘদিনের পরিচয়। হ্যাঁ হ্যাঁ, ওকে আমি ভালোবাসতাম, হয়তো হয়তো বিয়েও করতাম। ওকেই যখন তুমি ভালোবাসতে, ওকেই বিয়ে করলে না কেন? আমাকে ঠকালে কেন? হয়তো বিয়ে করতাম, কাশীর দশাশ্বমেধ ঘাটে দাঁড়িয়ে আমরা একে অপরকে অঙ্গীকার করেছিলাম। কিন্তু সেদিন ওর মা এসে আমার দুটো হাত ধরে আমায় অনুরোধ করেছিল যে আমি যেন অমরকে ভুলে যাই, কারণ আমরা মিত্র, কায়স্থ, আর ওরা কাশীর গোড়া ব্রাহ্মণ পরিবার। সেদিন সেই বৃদ্ধার পা ছুঁয়ে আমি কথা দিয়েছিলাম যে আমি অমরকে ছেড়ে সরে যাব। আর কেন অমরকে ছেড়েছি সে কথা কোনো দিন কাউকে বলবো না। আজ অনেক দিন বাদে হোটেল ড্রিমল্যান্ডে আমাদের দেখা হয়েছে। সুরজিৎ, অমরকে আমি ভালোবাসতাম, হয়তো আজও ভালোবাসি। কিন্তু সুরজিৎ, তুমি আজ অমরের চাইতে আমার জীবনে কোনো অংশে কম নও। তুমি আমার স্বামী, অগ্নি সাক্ষী করে আমাদের বিয়ে হয়েছে। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিশ্বাস করি সুরজিৎ। আমি তো কোনোদিন সেই বিশ্বাস, সেই ভালোবাসার অমর্যাদা করিনি শিল্পী। সত্যি যদি তাই হবে, তাহলে সেদিন যে তুমি কালিম্পং যাওয়ার নাম করে দার্জিলিং গেলে, আমায় মিথ্যা বললে কেন? দার্জিলিং? ও শিল্পী, সত্যি তুমি কত সরল, কত বোকা। হ্যাঁ, আমি দার্জিলিং গেছিলাম কারণ আগামীকাল আমাদের বিবাহ বার্ষিকী। তোমাকে একটা প্রেজেন্টেশন দেব বলে একটা গিফট কেনার জন্য আমি দার্জিলিং গেছিলাম, যেটা আমি এখানে পাইনি। গত 13ই মার্চ ইন্সপেক্টর অসিত ঘোষ, করবী সেনগুপ্ত, দার্জিলিং। আমি আর সহ্য করতে পারছি। কি আবল তাবল বলছো শিল্পী? প্লিজ। এই যে আপনারা, ওদিকে ইন্সপেক্টর তো খবরের তো লোক পাঠাইছে, কোথায় আছে না? বাকি শুইলে 18 ঘা আর পুলিশ শুইলে 36 ঘা। হরে কৃষ্ণ, খুব তর পাইতাছে। এবার নাকি জাল বুলাইবার টাইম আইসা গেছে। খুনি নাকি হাতের মুঠোর মধ্যে। হরে কৃষ্ণ। আপনার এই ইন্সপেক্টরের লম্পজম্প দেখে প্রথমে মনে হয়েছিল খুবই কেপেবল। এখন তো দেখছি ওর লম্পজম্পই বেশি, কাজের কাজ কিছুই না। আচ্ছা, ওর উপস্থিতিতে মিস কাজল তো খুন হয়ে গেলেন,
আর ওকে নাকি পাঠানো হয়েছে আমাদের নিরাপত্তার জন্য। ব্লাডি হোপলেস। আরে হোপলেস নয়, হোপলেস নয়, হোপফুল। ওর মাথায় একটা নতুন প্ল্যান আছে, ওই প্ল্যানটা কাজে লাগাইলে খুনি। হরে কৃষ্ণ। আবার কি নতুন প্ল্যান এসছে কে জানে। কি অদ্ভুত পুলিশ, বুঝতেই পারছি না। এই তো মিস্টার ব্যানার্জি এই আবার ডেকে পাঠিয়েছে ইন্সপেক্টর। আমি তো কি ব্যাপার বলুন তো, খুব সমানে ইনভেস্টিগেশন চলেই যাচ্ছে, কোনো রেজাল্ট নেই। চারিদিকে এরকম অবস্থা, বুঝতে পারছি। আর আমরা এখান থেকে যেতেও পারবো না। কতদিন ধরে আটকে থাকতে হবে আমাদের এখানে? নতুন নতুন রোজ নতুন নতুন মানুষ। এই যে আপনারা প্রত্যেকেই এখন উপস্থিত। মিস কাজল দত্তের খুনের সময় বা মৃত্যুর মুহূর্তের বিবৃতি আমার কাছে দিয়েছেন। আমি বিশ্বাস করছি না। আমার কনফার্ম ওপিনিয়ন যে আপনাদের মধ্যে একজন, হ্যাঁ অন্তত একজন মিথ্যে বিবৃতি দিয়েছেন। আশ্চর্য, একটা নিষ্ঠুর মৃত্যুকে ছুঁয়েও সে এখনো মিথ্যে বলতে পারে, এবং আরো দুঃখের যে সে আমাদের মধ্যেই রয়েছে। আপনার আমাদের সম্বন্ধে এই ধারণার আমি তীব্র প্রতিবাদ করছি। আমরা সবাই যে সত্যি বিবৃতি দিয়েছি সেটা প্রমাণ করতে পারি। ইয়েস উই ক্যান। যা প্রমাণ করা যায় তাই সত্য নয়। সত্য হলো তাই যার কবল থেকে কখনো মুক্তি পাওয়া যায় না। আপনি এখন কি করতে চান? দ্যাটস দ্য পয়েন্ট। মিস কাজল দত্তের খুনের সময় বা মৃত্যুর মুহূর্তে আপনারা আপনাদের বয়ান অনুযায়ী, অবশ্য সেটা যদি সত্যি হয়, তবে যে যা করছিলেন বা যে যে অবস্থায় ছিলেন সেই জায়গায় ফিরে যান। হ্যাঁ, লেটস স্টার্ট। মিসেস চৌধুরীর ভূমিকা এক্ষেত্রে শুধু অন্য। মিস কাজল দত্তের যে ভূমিকা ছিল উনি ওই ভূমিকাতে অভিনয় করবেন। একটা কাল্পনিক খুনের দৃশ্যের অভিনয়। লেটস স্টার্ট। আপনি ওইখানে বসুন আর আপনারা যান নিজের নিজের ঘরে গিয়ে অপেক্ষা করুন। আর হ্যাঁ, যতক্ষণ না ডাকছি কেউ নিজের জায়গা থেকে বেরিয়ে আসবেন। বসুন। ধরা যাক উনি সেদিন এই দরজা দিয়ে প্রবেশ করেছেন। আমার দিকে তাকাবেন না, কারণ এই মুহূর্তে আপনি মিসেস শিল্পী চৌধুরী নন, মিস কাজল দত্ত। কাজল দত্ত সেদিন ওইখানে ওই সোফাতে বসে ফুলের কাজ করছিল। বাইরে ঝড় জল আর ঝোড়ো হাওয়া। উনি প্রবেশ করে ধূর্ত শৃগালের মতো। মিস দত্ত তখন নিজের বিবেকের দংশনে চেতনার বিষে জর্জরিত হয়ে হয়তো নিজের কলুষিত অতীতকে বোঝাবার চেষ্টা করে। সব ঠিক আছে, ঠিক যেমন আপনি মিসেস শিল্পী চৌধুরী ওরফে সেন্ট জনস কনভেন্টের প্রাক্তন শিক্ষিকা একটা অসহায় শিশুর হত্যা ষড়যন্ত্রের যন্ত্রী। কি চমৎকার অভিনয় করেছিল, কি সুন্দর, দারুণ অভিনয়। শিক্ষিকা যারা শিশুদের গঠনের দায়িত্ব নিয়ে দায়িত্ব জ্ঞানহীনের পরিচয় দেয়, পরিণামে একটা ফুলের মতো শিশুকে হত্যার জন্য হত্যাকারীর সঙ্গে হাত মেলায়, শিশুদের মুখে হাসি কেড়ে দেয়, তাকে কি ক্ষমা করা যায়? আপনি এসব কি বলছেন ইন্সপেক্টর? আমার তো ভয় করছে। ভয়? আরে আমি তো অভিনয় করছিলাম। মিস কাজল দত্তের খুনি নিজের মনে যে লজিকটা তৈরি করেছিল সে খুনের সময় আপনাকে সেটা বোঝাবার চেষ্টা করছে। এবার দেখছেন না মিসেস চৌধুরী, নেহাতি কৌতূহল আপনাকে একটা প্রশ্ন করব। আপনি কি তখন সেন্ট জনস কনভেন্টের শিক্ষিকা ছিলেন? না না, আমি কোনোদিন শিক্ষিকা ছিলাম না। হ্যাঁ হ্যাঁ ছিলেন। এই মুহূর্তে আপনার চোখের তারায় ফুটে উঠেছে একটা আতঙ্ক, একটা পাপ, একটা যন্ত্রণা। সেই পিতৃমাতৃহীন তিনটে শিশু আপনার কাছে তাদের করুণ আবেদন করেছিল।
তাদের উপর ফার্ম কর্তৃপক্ষের অত্যাচারের কথা কাপা কাপা করে চোখের জলে ভিজিয়ে চিঠি দিয়েছিল। কিন্তু কিন্তু তাদের সেই আকুল আবেদনও আপনার পাথরের মতো মুখে একটু নাড়া দিতে পারে। দাঁড়ান দাঁড়ান ইন্সপেক্টর, আপনি আপনি যার কথা বলছেন সে আমি নয়, সে আমার দিদি, সেই স্কুলের মিস্ট্রেস ছিল। কিন্তু কিন্তু তার কোনো অপরাধ নেই, কারণ কারণ সেই সময় সে নিউমোনিয়ায় ভুগছিল আর ওই চিঠি তার হাতে পৌঁছায়নি। যখন যখন সেই চিঠি সে সত্যি হাতে পেল তখন সেই হতভাগ্য শিশুটি মারা গেছে। ও, তাহলে আপনি নন, আপনার বোন। কিন্তু তাতে তো কিছু যায় আসে না। আপনার বোন আর আমার ভাই, আমার ভাই। শুনুন মিসেস চৌধুরী, আমি পুলিশ ইন্সপেক্টর নই, আমি সেই 3টে শিশুর একটি। আমি ওদের বড় ভাই, যার সন্ধান আজ পর্যন্ত কেউ পায়নি। আমি এখানে আসার আগে আপনাকে পুলিশ সুপারের নাম করে টেলিফোন করেছি, আর ড্রিমল্যান্ডে পা দেওয়ার সঙ্গে সঙ্গে ঘরের টেলিফোনের লাইনটা কেটে দিয়েছে। তার ফলে পুলিশের সঙ্গে যোগাযোগ করার আপনার কোনো উপায় রইল না। আমার প্রতিজ্ঞা মতো 3টে ইঁদুরের 2টি শেষ, আর একটা বাকি। আর চালাকি করার চেষ্টা করো না অসিত, তুমি ধরা পড়ে গেছো। শোনো, আমি কোনো ওএনজিসি কর্মী নয়, আমার নাম জ্যোতির্ময় ব্যানার্জি, আর আমি দার্জিলিং পুলিশ স্টেশন থেকে এখানে পোস্টেড হয়েছিলাম। আমি গোপনে ওই দরজার পেছনে লুকিয়েছিলাম, কারণ আমি বুঝে গেছিলাম যে শেষ অ্যাকশন মিসেস চৌধুরীর হত্যা। তাই ও মিসেস চৌধুরীকে একা এই ঘরে পেতে চেয়েছিল, আর আমাদের সরিয়ে দিয়ে বিবৃতি যাচাই করার প্ল্যানটা ফেলেছিল। এবার ইন্সপেক্টর ঘোষ ওরফে অসিত ওরফে করবী সেনগুপ্ত এবং মিস কাজল দত্তর হত্যাকারী সুবোধ বালকের মতন আমার সঙ্গে চলো তো। আমি তোমার টেলিফোনে কালেকশনে জোড়া লাগিয়ে দিয়েছি এবং পুলিশকে খবর দেওয়া হয়ে গেছে। এবার তোমার খেলা শেষ, চলো আমার সঙ্গে। আমি ব্যর্থ, আমি অক্ষম, আমি আমি আমার প্রতিজ্ঞা রাখতে পারি। অনেক অনেক ছোট্ট ভাইটি আমার, তুমি আমাকে চলো, আবার চলো আমার সঙ্গে। কিসের আওয়াজ? কি? দর্শক মন্ডলী, আশা করি নাটকটা আপনাদের ভালো লেগেছে। দেশ থেকে বহু দূরে এই আমিরশাহীতে বসে এ জাতীয় একটা নাটক দেখার সৌভাগ্য যারা আমাদের করে দিলেন, সেই থার্ড আই গ্রুপকে আপনার, আমার, আমাদের সবার তরফ থেকে
জানাই অসংখ্য শুভেচ্ছা আর অভিনন্দন। এবার আপনাদের আলাপ করিয়ে দিই আমাদের এই নাটকের কলাকুশলী এবং যারা সহযোগিতায় আছেন তাদের সঙ্গে। নাটক ইঁদুর কল, রচনা অসিত ঘোষ, অভিনয়ে নির্মলানন্দ কংসবণিক, রাজীব ব্যানার্জি। প্রদীপ মণ্ডল, সুদান ভৌমিক। পুলিশ অফিসার অভিজিৎ ব্যানার্জি। সহকারী পুলিশ কিনু সৌম্যজিৎ দাস। হোটেল ম্যানেজার অনিরুদ্ধ রায়। করবী সেনগুপ্ত, নীলাঞ্জনা গুপ্ত। সুরজিৎ চৌধুরী, বিশ্বরূপ দাস। শিল্পী চৌধুরী, অমৃতা দাস। অমর চ্যাটার্জি, অরিন্দম তেওয়ারি। মিস্টার ব্যানার্জি, অরিন্দম চক্রবর্তী। কাজল দত্ত, চুমকি দাস। গোপাল ঘোষ, তাপস মজুমদার। ইন্সপেক্টর অসিত ঘোষ, সোমনাথ ব্যানার্জি। নাটক নানা রঙের দিন এর প্রম্পটার কালীনাথ সেনের চরিত্রে মৃদুল গাঙ্গুলি। সহযোগিতায় আলো ও ধ্বনি সুরূপা মুখোপাধ্যায়। নিয়ন্ত্রণে হাসনাইন রাজা। মেকআপ কৃষ্ণা রাও। মঞ্চসজ্জা সুদীপ চক্রবর্তী। প্রোডাকশন এবং হল ম্যানেজমেন্ট জ্যোতিষ রায়। উপস্থাপনায় নন্দিতা ব্যানার্জি। স্বেচ্ছাসেবক জো দাস, আর্যমান ব্যানার্জি, বিন্দুদা ব্যানার্জি। নির্দেশনা ও পরিচালনা এবং রজনী চট্টোপাধ্যায়ের চরিত্রে শুভ ব্যানার্জি। ऋषिक 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 के नाम लिखा है নমস্কার, শুভ সন্ধ্যা। আপনারা অনেকেই আছেন যারা হয়তো এর আগে অনেকবার আমাদের নাটক দেখেছেন। তারা প্রথমবার কারা কারা দেখলেন এখানে একটু হাত তুলবেন? বাহ,
খুব ভালো। অনেক ধন্যবাদ আমার নতুন দর্শকদের জন্য। আপনাদের কেমন লাগলো জানাবেন। এখানে নাটক করাটা খুবই কঠিন একটা কাজ, যারা করে তারাই জানে। প্রত্যেকবার আমি একই কথা বলি, 4-5 মাসের অনেক পরিশ্রম। তো এদের অভিনয় দেখে তো নিশ্চয়ই আপনারা হাততালি দিলেন, কিন্তু এদের এই 4-5 মাস ধরে যে খাটনিটা ফেটেছে এবং এরা নিজের চাকরি ইত্যাদি সামলে, তার জন্য আরেকবার এদের জন্য আরো একবার হাততালি প্রাপ্য এদের ফ্যামিলির জন্য। এরাও একটা কিছু এই 4-5 মাস ধরে একটা স্যাক্রিফাইস করে, তাদেরও ফ্যামিলি টাইম, তাদেরও নানা রকম যা হয় আর কি প্রত্যেক পরিবারে, সেটা কিন্তু তারা এই 4-5 মাস ধরে স্যাক্রিফাইস করে আমাকে আর্টিস্ট সাপ্লাই করে যায়। তো থ্যাংকস টু অল অফ ইউ। যাই হোক, আমাদের কালকে আরেকটা শো আছে, তার এখনো কিছু টিকিট অ্যাভেলেবল আছে। আজকে তো দেখছি মোটামুটি ফুল হাউস। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধু বান্ধব বা যারা হয়তো এখনো মনস্থির করে উঠতে পারেননি, এখনো টিকিট কেটে ওঠেননি, তাদেরকে গিয়ে বলবেন যে যেন তারা কালকে আমাদের এই সেকেন্ড শোটা দেখতে আসে এবং আমাদেরকে এইভাবে উৎসাহ ও প্রেরণা জানায়। থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।